তারা একসাথে থাকলে তাদের খুনসুটি দেখে মনেও হয় না তারা সায়েন্টিস্টের মতো পেশাতে সংযুক্ত। কিন্তু এ পরিস্থিতিতে তারা ফ্রেন্ডলি খোলস সাইডে রেখেছে। প্রত্যেকজন কঠিন রূপে নিজের অবস্থান ক্ষমতা দেখাতে ব্যস্ত। যেসব ক্ষমতা থাকা পরেও তারা কখনো শো অফ করে তারাই প্রত্যেকে সেই ক্ষমতা কাজে লাগাচ্ছে। কেননা শুদ্ধ তিলে তিলে গড়া পরিশ্রম প্রাণ থাকতে এই দেশের বাইরে যেতে দেবে না। দেবে না, কোনোভাবেই না। আর এজন্য সর্বপ্রথম ইগরের দেশের বাইরে যেতে না পারার সব ব্যবস্থা করেছে। ল্যাব থেকে বেরিয়ে যে রাস্তা ধরে ইগরের রোগ গেছে ফুটেজ কালেক্ট করে তাদের ধরেছে, কারণ তাদেরকে ধরলে জানা যাবে তাদের লিডারের অবস্থান। গতকাল রাত থেকে অর্ক, স্যান্ডি, কামরান আর তাদের সাথে রয়েছে শুদ্ধের আরেক ছায়া সায়ন, যার কাছে পৃথিবী উল্টে যাক, তার পরিবার, তার ভাই বোনরা ভালো থাক। যখনই তার কানে পৌঁছেছে শুদ্ধ এত বড় ক্ষতির কথা, তখন থেকে সে যেন খ্যাপাসার, মুখের ভাষা লাগাম ছাড়া, রাগ আকাশচুম্বী। ইগরকে গুতিয়ে সমস্ত ফর্মুলা না হাতানো অবধি সেও থামবে না। তবে শীতলের কথা শুনে ছুটে গিয়ে একবার দেখে পুনরায় ফিরে এসেছে। হাসানকে শুদ্ধর কাছে থাকতে বলে অর্ক, স্যান্ডি, সায়ন, কামরান এই চার মূর্তি গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। শুদ্ধ ল্যাবে থাকা প্রতিটা জিনিস তারা সরিয়ে ফেলেছে। ইগর শুধু বেশি বাজেটের ফর্মুলা হাতিয়েছে, আরও আছে যেগুলোর খবর সে জানে না। শুদ্ধ বিপদে সেও জানে এবং আবার ফিরে আসতে পারে। বাঙালি কিংবা অবাঙালি, রক্তে মাংসে গড়া মানুষ তো মনে লোভ থাকবেই। আর এই লোভ কারো বিপদ মানা দূর, বরং আরো বিপদে ফেলে তার স্বার্থ হাসিলে উঠে পড়ে লাগবে। সেটা ইয়াসিরকে কাজে লাগিয়ে ইগর করতে চাচ্ছে। শীতলকে কিডন্যাপ, শুদ্ধর উদ্ধার করা, এসব এক একটা প্ল্যানের অংশ, যাতে শুদ্ধ শীতলের দিকে ব্যস্ত থাকে আর এই সুযোগে ইগর তার ফর্মুলা হাতিয়ে সরে পড়তে পারে। এ অবধি তাদের দুটো প্ল্যানই সাকসেস। এখন দেশের বাইরে যেতে পারলে শুদ্ধরও আর কিছুই করার থাকবে না। কিন্তু শুদ্ধ তো একা নয়। শুদ্ধ যেমন কারো বিপদে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে, তেমনি তার বন্ধুরাও। তারাও দেখিয়ে দেবে শুদ্ধ একা নয়, তার বন্ধুরা ছিল, আছে, দেহে প্রাণ থাকলে ভবিষ্যতেও থাকবে। এদিকে তারা যে এসবই করছে শুদ্ধ জানে না, কারণ সকাল থেকে শুদ্ধ হসপিটালের এদিকটা সামাল দিচ্ছে। শীতলের বর্তমান অবস্থা তাকে দিশেহারা করে তুলেছে। ঐশ্বর্যের চিকিৎসা নিয়ে আপাতত চিন্তা নেই, কারণ তাকে বেস্ট চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন ঐশ্বর্যের যদি জীবন আয়ু থাকে, তার 4 আঙ্গুলের কপালে যদি সুখ থাকে, রুবাবের ভালোবাসায় যদি জোর থাকে, তাহলে তারা ফিরতে তাদের হবেই। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে হলো সন্ধ্যা। পরিবারের সকলে এখনো সেভাবেই বসে আছে। কারো দেহে যেন প্রাণ নেই, চোখের কোল ভেজা, অসহায় মুখ। শীতলকে ওটি থেকে বের করে আইসিইউতে রাখা হয়েছে। পেশেন্টের অবস্থা যখন গুরুতর হয়ে যায়, তখনই সেখানে রাখা হয়। শীতলের ক্ষেত্রেও তাই করা হয়েছে। মাগরিবের আজানের পর হাসান এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। তারও কপালে ব্যান্ডেজ, মুখ জুড়ে বড় ছোট আঘাতের চিহ্ন। সে শুদ্ধকে এখনো আগের বেশে দেখে দীর্ঘশ্বাস ছাড়লো। হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। শুদ্ধ আইসিওর সামনে থাকা চেয়ারে বসেছিল। তাকে জোর করে কেউ কিছু খাওয়াতে পারেনি, আর না বাড়িতে পাঠাতে পেরেছে। শুদ্ধ উঠছে না বলে হাসান জোর করে দাঁড় করিয়ে ঠেলে ফ্রেশ হতে পাঠালো। হাসান চেঁচিয়ে বলল, একেবারে শাওয়ার নিতে, না হলে শরীরটা হালকা লাগবে। শুদ্ধ হ্যাঁ না কিছুই বলল না, শুধু হাসানকে এখান থেকে নড়তে বারণ করে ফ্রেশ হতে গেল। সে যেতেই হাসান শখ, স্বর্ণ, সাম্য, সৃজনকে ডেকে কিছু যুক্তি পরামর্শ করে যে যেভাবে ছিল সেভাবেই বসে পড়ল। শুদ্ধ যত দ্রুত সম্ভব শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ফিরে এলো। এসে বসতেই সাম্য, সৃজন গিয়ে শুদ্ধর গা ঘেঁষে বসলো। শুদ্ধ তাকাতেই সৃজন মলিন মুখে মাথা নিচু করে নিল। তাদের শুকনো মুখ দেখে শুদ্ধ বলল, কিছু খেয়েছিস? তারা দুজনই নাবোধক মাথা নাড়ল। তারপর মিনমিন করে বলল, না, তুমি খাইয়ে দাও। আজকে নিয়ে ছাদে খা, বাড়িকে আমি খাইয়ে দেবো প্লিজ। সাম্য, সৃজন দুজনেই দুজনের দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে খাবার খেতে চলে গেল।
হাসান শুদ্ধের সাথে কথা বলছিল, তখন হঠাৎ তারা এসে দুপাশে দাঁড়িয়ে ছোট ছোট খাবারের লোকমা বানিয়ে শুদ্ধর মুখের সামনে বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ মলিন হেসে ওদের বলল, আমি পরে খাবো, তোরা খা। তখন সাম্য জবাব দিল, বড় মা বলে কেউ খাবারের লোকমা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে নেই, তাহলে ভাত রাগ করে তারপরে মরে গেলে সেই ভাত ভীমরুল হয়ে হুল ফুটিয়ে দেয়। সাম্য কথা শেষ করতেই সৃজন তার লোকমা আর একটু বাড়িয়ে দিয়ে বলল, শীতল আপু কি শুধু তোমাকে ভালোবাসে? আমরাও তো বাসি। খাও না ভাইয়া, একটু খাও। তুমি না খেলে শীতল আপু সুস্থ হয়ে যখন জানতে পারবে তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদেরকে খুব রাগ করবে। শুদ্ধ চুপ করে আছে দেখে সিতারা এগিয়ে এলেন। ছেলের মাথায়, বুকে, পিঠে হাত বুলিয়ে কান্নারত স্বরে খেতে বললেন। শুদ্ধ লাল বর্ণ চোখে চুপ করে বসে মাথা নিচু করে বসে আছে। এদের কিভাবে বোঝাবে বাতের লোকমা তার গলা দিয়ে নামবে না? কিন্তু সাম্য সৃজন আবারও আদুরে সুরে বলল, ভাইয়া একটু খাও। এ কথা বলে সৃজন ফট করে বলল, মিথ্যে বলছি সৃজন, আমিও হাত ধুয়েছি, ভাইয়া আমারটা খাবে। এ কথা শুনে সাম্য প্রতিবাদ করে বলল, ও ভাইয়া খাও। এ কথা বলে সে ছোট ছোট শুদ্ধের গাল ধরে কি যে মিষ্টি করে বলল। শুদ্ধ আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে সামলানোর। বড় হয়ে সে কবে কারো সামনে কেঁদেছে মনে পড়ে না, কিন্তু আজ মনে হচ্ছে নিজেকে সামলাতে পারবে না। আর এ দুটোকে এখন ফিরিয়ে দিলে নিজেরাও খাবে না, বরং কেঁদে ভাসাবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে না চালালে তোরা কেউ শাস্তি পাস না, তাই না? একজন তো আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমাচ্ছে। আমার প্লেটের খাবার না খেলে নাকি তার পেটে ভরে না। তাকেও ডাক, এসে আমার খাবারে ভাগ বসাক। তাকে এটাও বলিস, সে ভাগ না বসালে আমার গলা দিয়ে কিছু নামতে চায় না। এ কথা বলে থেমে সে পুনরায় বলল, এখন তোদের বাজিটা বোন নেই, এজন্য তোরা এসে জ্বালাচ্ছিস। কেউ শান্তি দিবি না আমাকে, তাই না? এত জ্বালালে চলে যাব, আর ফিরবো না বলে দিলাম। শুদ্ধর কান্না ভেজা কণ্ঠস্বর শুনে পুনরায় সকলের চোখ বেয়ে অশ্রু ঝরে গেল। ছেলেটার যে বুকটা ফেটে যাচ্ছে বুঝতে বাকি নেই কারো। শুদ্ধ থামতেই শখ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাবে শুনি? আমরাও তোমার পেছন পেছন ঠিকই চলে যাব। এ কথা শুনে শুদ্ধ এবার শখের দিকে তাকালো। শখের কান্নারত লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাতেই চোখ পড়ল স্বর্ণের দিকে। স্বর্ণ ছল ছল চোখে তাকিয়ে আছে। সে সবার মতো করে মুখ ফুটে কিছু বলতে পারে না। চৌধুরী নিবাসে ভাই বোনদের মধ্যে মুখ চোরা স্বভাবের হচ্ছে শুদ্ধ আর স্বর্ণ। শুদ্ধ চারজনের দিকে তাকিয়ে দেখে চারজনই প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে এবার সাম্যের হাতের খাবারটা মুখে নিল। চিবানের আগে চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। সৃজন সে অশ্রু হাতে ছোট হাত মুছে দিয়ে তার লোকমা বাড়িয়ে দিল। সেটা শুদ্ধ মুখে নিতেই শখ এগিয়ে এলো, ভাইয়ের দিকে লোকমা বাড়িয়ে দিয়ে বলল, শীতলকে কৈফিয়ত দিতে হবে তো নাকি? আমি কিন্তু মিথ্যে বলতে পারবো না। হাসান অদূরে দাঁড়িয়ে ছলছল চোখে বন্ধুর দিকে তাকিয়ে আছে। বেচারা শুদ্ধ না পারছে ভাত গিলতে, না পারছে ভালোবাসা মেশানো ভাত উগলে দিতে। সে পানির বোতল এগিয়ে দিলে শুদ্ধ পানি দিয়ে ভাত গিলল শুধু, তারপর নিল শখের বাড়িয়ে দেওয়া লোকমা। স্বর্ণ চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতেও ভাতের লোকমা। তবে সবার মতো সে এগিয়ে আসেনি দেখে শুদ্ধই বলল, সবাই যে যেমন পারছে অত্যাচার করছে, তুই বাদ যাবি কেন? আয়। স্বর্ণ এগিয়ে এসে সেও ভাইয়ের মুখে ভাত তুলে দিল। বাকিদের মতো সে ভ্যাবে করে কাঁদতে পারে না। যদি পারত তাহলে ছোট বোনটার জন্য সে প্রাণ ভরে কাঁদত। সে এগিয়ে শুদ্ধর মুখে লোকমা দিল, তবে কিচ্ছু বলতে চাইলেও বলতে পারলো না। শুদ্ধ অনেক কষ্টে খাবার গিলে ওদের খেতে বলল। কেউ ঠিকঠাক খেতে পারলো না, তবে দু একবার মুখ দিয়ে রেখে দিল। তারপর চার ভাই বোন শুদ্ধর পাশ ঘেঁষে কাঁধে মাথা রেখে বসলো। চুপ করে পাঁচ ভাই বোন তাকিয়ে আছে আইসিইউ এর রুমের দরজার দিকে, অপেক্ষা করছে কখন শীতল উঠে দৌড়ে এসে বলবে, হসপিটালে মানুষ থাকে নাকি? তোমরা আমাকে এখানে রেখে এখানে কি সলা পরামর্শ করছো? যা করেছো বেশ করেছো, আবার প্রথম থেকে শুরু করো। কিন্তু আফসোস, সে আসবে না, উঠে আসার ক্ষমতা তার নেই। সেভাবে বসে থেকে অনেকক্ষণ কেটে গেল। সারাদিন যেমন তেমন গেলেও সাম্য সৃজন শুদ্ধর হাত আঁকড়ে ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শুদ্ধ দু হাত বাড়িয়ে দুপাশ থেকে বুকে আগলে রাখলো খুব যত্ন সহকারে। সেখানে যাওয়া আসা
করতে থাকা নার্স ডাক্তাররাও মুগ্ধ হলেন তাদের ভাই বোনদের এমন ভালোবাসা দেখে। বেশ কিছুক্ষণ পর নার্স জানালো শীতলের হার্টবিট স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। সত্যি সত্যি তার জ্ঞান ফিরল। ছটফট করে খুঁজতে লাগলো শুদ্ধকে। বাড়ির সবাই একে একে দেখা করে গেল, তবে শীতলের চোখ খুঁজে চলেছে তার বিশুদ্ধ পুরুষকেই, যে তার সাথে দেখা করতে গেছে। তাকে জিজ্ঞাসা করেছে শুদ্ধের কথা। শুদ্ধ শুনল ঠিকই, তবে গেল না। সে যাচ্ছে না দেখে হাসান বলল, যাচ্ছিস না কেন? এতক্ষণ আমাকে টেনশন আধমরা করে এখন ডাকলে আমার যেতে হবে? যাব না। এ কথা শুনে হাসান এবার হেসেই ফেলল। এদিকে রাত অনেক বেড়েছে, হসপিটালেও ভিড় বেড়েছে। ওটি কিংবা আইসিইউর সামনে একজনকে রাখা সম্ভব হচ্ছে না, অন্যরা এই নিয়ে ঝামেলা করছে। পরে বাধ্য হয়ে ম্যানেজার শুদ্ধকে কথা জানালো। শুদ্ধ শুনে সারাফাত চৌধুরীকে বলল, তা সে কোথায়? কি এমন রাজকার্য করে বেড়াচ্ছে যে বিপদের দিনেও ভাইয়ের কাছে এসে বসার সময় পাচ্ছে না? তাকে ডাকো, ডেকে বলো যে এখানেই থাকুক, এক্ষুনি যেন উপস্থিত হয়। সবাইকে নিয়ে চলে যেতে। হাসান থাকবে, সায়ন থাকবে, কোনো সমস্যা হবে না। হাসানের সরি সায়নের কথা উঠতেই সারাফাত চৌধুরী বললেন, ওনার কথা শুনে স্বর্ণ জানালো রাস্তায় আছে, চলে আসবে। যদিও মোটেও তা নয়, আসলে কথা বললেই কথা বাড়বে, তাই কথা বলে থামালো সে। তারপর শীতলকে আইসিইউ রুম থেকে ভিআইপি কেবিনে নেওয়া হলো। আরেক দফা সবার সাথে দেখা হলো শীতলের। শুদ্ধ আবার তাড়া দিতেই ওনারা যাওয়ার জন্য পা বাড়লেও সিমেন চুপ করে বসে রইল শীতলের হাত ধরে। সবার যাওয়ার কথা শুনে শীতলের হাসিটুকু মুছে গেল। শক্ত করে মায়ের হাত আঁকড়ে ধরলো। বড় মার দিকেও করুণ চোখে তাকালো। অনেক কষ্টে বড় আম্মুকে অনুরোধ করলো তাকে নিয়ে যেতে। এখানে থাকতে পারবে না, হসপিটালে থাকতে ভালো লাগে না তার। এসব অবান্তর কথা সময় যাচ্ছে দেখে শুদ্ধ কেবিনে এলো। শীতলের দিকে না তাকিয়ে সবাই আরেকবার তাড়াও দিল। শীতল বুঝলো শুদ্ধ থাকবে, তাই সে কথা কোনো বাড়ালো না, বরং সবার যাওয়ার পরপরই শুদ্ধের বুকে হামলে পড়ার অপেক্ষায় রইল। বাকিরা একে একে গেলেও সিমেন এখনো স্থির হয়ে বসে আছেন। মায়ের মন যে সায় দিচ্ছে না যেতে। ওনাকে বসে থাকতে দেখে তখন শুদ্ধ অন্যদিকে তাকিয়ে বলল, শরীর খারাপ করলে মাকে সামলাবি নাকি মেয়েকে? এর চেয়ে বাড়িতে যাওয়া উচিত। কথা শুনে সিমেন ফোলা চোখ তুলে তাকালে শুদ্ধ পুনরায় বলল, আমাকে বিশ্বাস করতে না পারলে থাকতে পারেন। আফটার অল আমি পরের ছেলে, আপনার তোর কেউ না, হতেও পারেনি কখনো। সিমেন আর কিছুই বলতে পারলেন না। আঁচলে চোখ মুছতে মুছতে সবার সাথে বেরিয়ে গেলেন। শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে নিজেও বেরিয়ে গেল। তারপরে নার্স এলো স্যালাইন বদলে সেই স্যালাইনের ইঞ্জেকশন পুশ করে টুকটাক কথা বলল। শীতল জবাব দিল না, শুধু শুনেই গেল। কথা বলার মাঝে পূর্বের মেডিসিনের প্রভাবে চোখে আবার ঘুম নেমে এলো। সারাফাত চৌধুরীকে বাড়ি পাঠিয়ে কেবল কেবিনে প্রবেশ করলো শুদ্ধ। সারাটা দিন সবাইকে চিন্তায় ফেলে আবারও শান্তির ঘুম ঘুমাচ্ছে বেয়াদবটা। তার জন্য কয়েক মিনিট একটু অপেক্ষা করাও গেল না। এ আবার নাকি খুব ভালোবাসে তাকে। মনে মনে এসব ভেবে সে কেবিনের দরজা আটকে এগিয়ে গেল শীতলের দিকে। বসলো শীতলের শিয়রে। তারপর শীতলের গালে এক হাত রেখে তাকিয়েই রইল এক দৃষ্টিতে। ইস, আদুরে মুখটা শুকিয়ে আছে, চোখের নিচের বিষণ্ণতায় ছাপা। সে একটু এগিয়ে যত্ন করে আদর রেখে দিল শীতলের কপালে ঠিক মাঝখানে। ব্যাঙ্গাচি আজ তাকে দুর্বল করে দিয়েছে। এতদিনের গড়া শক্ত খোলসটা নড়বড়ে করে দিয়েছে। সে কপালে কপাল ঠেকাতেই বেহায়া অশ্রু ঝরে পড়ল শীতলের বন্ধ চোখের পাতায়। কেঁপে উঠল শীতল, তবে সে চোখ খুলে তাকালো না। অন্য সময় হলে হয়তো খুব লজ্জা পেত, নতুবা খুশিতে লাফিয়ে উঠত। পরিস্থিতি এমন যে মেডিসিনের প্রভাবে এখন চোখ খুলে তাকাচ্ছে না। তার এই নিশ্চুপতা সহ্য হচ্ছে না শুদ্ধর, তাই বিড়বিড় করে বলল, নীরবতাকে অস্ত্র করে আমার ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিস না ব্যাঙাচি। বিশ্বাস কর, আমার পুরো পৃথিবী থমকে গেছে। ফিরে আয়, আগের মতো চঞ্চলতা নিয়ে জেগে ওঠ। ভালোবাসি বলে একবার বুকে লাফিয়ে পড়। নিভিয়ে উত্তপ্ত আগুনের ন্যায় চলতে থাকা অসহ্যকর যন্ত্রণা। এইটুকু বলতে কেবিনের দরজায় নক পড়তেই শুদ্ধ থেমে গেল। পেছন ফিরে
চোখ মুছে দরজা খুলে দেখলো নার্স দাঁড়িয়ে আছে। সে ব্রু কুচকে তাকাতেই নার্স জানালো তাকে এক্ষুনি ডাক্তার রুমে ডাকছে, জরুরি কথা বলবেন। শুদ্ধ পেছন ফিরে একবার শীতলকে দেখে কেবিনের দরজাটা চাপিয়ে দিয়ে নার্সকে বলল এখানেই থাকতে। সে না আসা অবধি যেন কোথায় না যায়। নার্স সম্মতি জানাতেই শুদ্ধ চলে গেল 4 তলায়। সে ডাক্তার শীতলকে দেখছে, উনি এখন আছেন 4 তলায়। সে লিফটে ঢুকে যেতেই খোলাতে ইয়াসির প্রবেশ করলো কেবিনে। শীতলের মুখ পানে তাকিয়ে দিক শূন্য হয়ে রাগে হিস হিসিয়ে করতে করতে চেপে ধরলো শীতলের গলা, অন্য হাতে চেপে ধরলো নাক। আচমকা শ্বাস নিতে না পেরে ছটফটিয়ে উঠল শীতল। চোখ খুলে ইয়াসিরকে দেখে তার চোখের কোণ বেয়ে জ্বর গড়াতে লাগলো। তাকে কাঁদতে দেখে ইয়াসিরের হাতটাও থেমে গেল। সে শীতলের মুখটা আগলে ধরে আচমকা সারা মুখে একের পর এক চুমু এঁকে ব্যাকুল সুরে কাঁদতে কাঁদতে লাগলো। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল। কোনো পুরুষ এভাবেও কাঁদতে পারে? আর কাঁদছেই বা কেন? এত অল্প দিনেও কাউকে এতটা ভালোবাসা যায়? বাসা কি সম্ভব? মাফিয়ারা কি নির্দয় নিষ্ঠুর, তাদের পাষাণ মনে কি ভালোবাসা জন্মে? তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির শীতলের ক্যানোলা লাগানো হাতটা আলতো করে ধরলো। তারপর সেই হাতে নিজের কপাল ঠেকিয়ে কান্নার স্বরে বলল, এই বাবু, এত পাষাণ কেন তুই? তখন বুক কাঁপলো না গুলির সামনে দাঁড়িয়ে যেতে? এত সাহস কোথায় পেলি? কেন পাগলের মতো ওই শুদ্ধকে ভালোবাসিস? ওর জন্য মরতেও দ্বিধা করিস না? কই, আমাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কেন রে? আমাকে কি ভালোবাসা যায় না? কেন যায় না? আমার তো এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। আমার জন্য কেউ গুলির সামনেও দাঁড়ায় না, আমাকে বাঁচাতে পাগলের মতো কাঁদেও না। ওই ওই শুদ্ধর তো সবাই আছে, মা আছে, বাবা আছে, বাড়ি ভর্তি সবার ভালোবাসা পায় সে। না খেয়ে থাকলে ভাই বোনেরা কৌশলে খাওয়ায় থাকে। কই, আমিও তো সারাদিন ধরে না খেয়ে আছি। কেউ তো ছোট ছোট হাতে আমার মুখের সামনে শুকনো রুটিও ধরলো না। কেউ কেঁদে কেঁদে আদুরের সুরে বলল না, ভাইয়া খাও। শোন বাবুই, শুদ্ধর জন্য সবাই আছে, সব আছে। একজনের মধ্যে তুই যদি না থাকিস, ওর কিচ্ছুই হবে না। বাবুই, পাখি আমার, ওকে ভুলে যা। করুণ করে হলেও আমাকে ভালোবাস, একটু, সামান্য একটু। আমার ভীষণ হিংসে হচ্ছে শুদ্ধকে, মেরে ফেলতে ইচ্ছে করছে। ও তোকে হসপিটালে নিয়ে এলো বলে সেটা ভালোবাসা হয়ে গেল? দেখ না, দেখ, আমিও গা ভর্তি জ্বর নিয়ে তোর কাছে ছুটে এসেছি। গুলি আমার পায়েও লেগেছে, ইচ্ছে ইচ্ছে করেনি সেটা বের করার। শুধু তোকে দেখতে সেই সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছি। একা একা ছটফট করছি তোর কষ্ট দেখে। আমারটা কি ভালোবাসা না? ভালোবাসা কোনটা? কাকে বলে ভালোবাসা? হ্যাঁ, বল, বল না কিভাবে ভালোবাসতে হয়। তুই আমাকে শিখিয়ে দে না হয়, আমি সেভাবেই সেই নিয়মেই ভালোবাসবো তোকে। প্রমিস, সেই নিয়মের আবদ্ধ হব না, একটু না, এক ফোঁটাও না। এই যে আমাদের লাভ গুরু সোয়াইব শুদ্ধ, ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগুতেই হাসানের গলা শুনে দাঁড়িয়ে গেল শুদ্ধ। হাসান এগিয়ে এসে হাসতে হাসতে শুদ্ধর কাঁধ চাপড়ে বলল, সোনা বাঁধানো কপাল রে তোর ভাই, নয়তো কেমনে কি? আমি দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারছি না। এই তোর ব্যাঙ্গাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এখন সব ঠিকঠাক। শুদ্ধ আপাতত সকালের সেসব ঘটনার ধার না ঘেঁষে ভ্রু কুচকে বলল, তোকে রেস্ট করতে পাঠিয়েছে, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না, তাই পাইচারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে স্পেস দিয়ে এলাম? ডাক্তার ডেকেছে। ডাক্তার? কোন ডাক্তার? আলতাফ খন্দকার। হঠাৎ? জানি না, কি বলবে শুনতেই তো চাচ্ছিলাম। তুই শিওর? না মানে, আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি, কথাও হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবি সুইসাইড করছে। আজ রাতে উনি হসপিটালে থাকতে পারবে না, এজন্য মুজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটছেন ফেনীর পথে। এই কথা শুনে হাঁটতে থাকা শুদ্ধর পা আচমকাই থেমে গেল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতেই চোখাচোখি হলো। অতঃপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়ানো শুরু করলো। তাদের মস্তিষ্কে ক্যাচ করেছে খারাপ কিছুর ইঙ্গিত। লিফটের আশা না করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত গতিতে।
কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশের কোথাও নেই। কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ। শীতল তো তখন ঘুমাচ্ছিল, তাহলে কে লক করলো? ভেতর থেকে ঘোঙ্গানি শব্দ আসছে, পুরুষালী কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। হাসান শুদ্ধের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই, ইয়াসির ভেতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। শুদ্ধ জবাব দিল না, বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায়। হাসান নিজেও লাথি কষালো দরজায়। পরপর লাথি দিতেই খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে ইয়াসির শক্ত হাতে চেপে ধরে আছে শীতলের গলা, আর উন্মাদের মতো সমানে চেঁচিয়ে বলেই যাচ্ছে, কেন ভালোবাসবি না আমায়? হ্যাঁ, কেন বাসবি না? শুদ্ধর জন্য? ওকে, তাহলে তোরও বাঁচার দরকার নেই। মরে যা তুই। প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেব, নয়তো তোর দেহকে মমি বানিয়ে আমার কাছে রেখে দেবো। এ কথা বলে ইয়াসির হাতের বাঁধন আরো শক্ত করলো। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফটিয়েই যাচ্ছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শুদ্ধ ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তার দিকে ঘোরালো। তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই থাকলো। হাতের কাছে না পেয়ে প্যান্টের বেল্ট খুলে মারতে লাগলো উন্মাদের মতো করে। ইয়াসির অনেক চেষ্টা করেও পারল না শুদ্ধের সঙ্গে। মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা হলো। তবুও সে সমানে বলেই চলেছে, মুক্তি চাস না? মুক্তি পাবি না। এ কথা শুনে শুদ্ধের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে উঠল। শীতল হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলেই ছুটে গেল শীতলের কাছে। শীতলকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, শীতল, ভয় নেই, এই তো আমি। দেখা, কোথায় কষ্ট হচ্ছে? বল বল আমাকে। শীতল ধীরে ধীরে চোখ বুজে ফেলছে দেখে শুদ্ধ পাগলের মতো করতে লাগলো। বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো। গাল চাপড়ে ধরে ডাকতে লাগলো। অবস্থা বেকতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারদের ডাকলো, কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অজ্ঞতা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। দস্তাদস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যানোলা ছিটকে কোথায় পড়েছে কেউ জানে না। ক্যানোলা লাগানো হাতে দিয়ে গড় গড় করে রক্ত বের হচ্ছে। গুলি লাগা হাতের ব্যান্ডেজে লাল রক্ত ভেসে উঠেছে। শীতল চোখ বড় বড় করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। শীতল হঠাৎ শুদ্ধের হাতটা আঁকড়ে ধরলো। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পাচ্ছি না। এই কথা বলতে বলতে নার্স ও ডাক্তার ছুটে এলো। পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। শীতল হাঁপড়ের মতো শ্বাস নিতে লাগলো একের পর এক। হার্টবিট দ্রুত গতিতে ছুটছে। তার চোখের কোণা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে শুদ্ধ বারণ করলে শীতল সেভাবেই কিছু বলল, তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডাক্তার নিজে বললেন কি বলতে চায় শুনতে। এ কথা শুনে শীতল মাস্ক সরালো ঠিকই, তবে কিচ্ছু বলতে পারল না। বলতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শুদ্ধ নির্বাক, সে যেন বাক শক্তিও হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকিয়েই আছে শীতলের মুখ পানে। ডাক্তার যদি শীতলকে রেখে শুদ্ধর হার্টবিট চেক করত, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসার পরামর্শ দিতেন। তার এই নীরবতা শীতলের সহ্য হলো না। সে ফের হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির ডাকুন সবাইকে, নয়তো। সে আর পুরো কথা বলতে পারল না, তবে উঠে বসতে চাইল। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল। শীতল হাত ছুটিয়ে নিয়ে শুদ্ধর বুকে আছড়ে পড়ে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকেই চাই, মানে শুধুই আপনাকে। হ্যাঁ, ওদের সাথে দৌড়ি। থাম না প্লিজ, দোহাই লাগে, একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকেই। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা। তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়াংম্যান, যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। ওর শারীরিক মানসিক দুটেই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পরও যে বেঁচে আছে এটাই তো শুক্রিয়া। যতটুক বুঝছি ওর হাতেও সমস্যা করছে।
যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন। এ কথা বলে উনি শীতলকে শান্ত হতে বললেন, কিন্তু শীতল শান্ত হওয়া দূর, শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ। সরাতে গেলে জোর করে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে থাকলো। এদিকে নড়লেই গুড়ি লাগা হাত ব্যথায় টন টন করছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করতেছে, থামছে না দেখে শুদ্ধ আদরে সুরে বলল, আমি তোর প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালে বিয়ে করব। শীতল শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে অনবরত মাথা নাড়ালো, অর্থাৎ এখনই বিয়ে করবে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেলেন। শীতল রক্তমাখা হাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে শুদ্ধর বুকটা ভিজে গেল। তখন শীতল অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তে হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ কিছু বলার ভাষা পেল না। তারও চোখ জোড়া ছলছল করে উঠল। অসহায় লাগছে খুব। সে নিজে মেরে শীতলকে কাঁদালে এখন কষ্ট লাগে না, ইচ্ছে করে আরো মেরে বকে ব্যাংকাচিকে কাঁদাতে। কিন্তু সে ব্যতীত কারো আঘাতে যখন শীতল কাঁদে, ইচ্ছে করে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে। সে এতদিন খুব করে চাইতো শীতল ভালোবাসা বুঝুক, সবার সামনে তাকে চাইতে শিখুক। একদিন সে শীতলকে বলেছিল এ কথা। আজ পরিস্থিতি এমন যে শীতলই ব্যাকুল হয়ে তাকে চাইছে, তার ব্যাঙাচি তাকে চাইছে। আর কিছু ভাবার সময় নিল না শুদ্ধ। শীতলের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করলো। কয়েকবার ঢোক গিলে নিজেকে সামলালো। প্রথমবার কল রিসিভ হতেই সে বলল, বাবা, 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 ঠিক আছে? তুমি হসপিটাল আসতে পারবে? কষ্ট করে হলে এসো না বাবা, প্লিজ। তোমাকে যেমন ভীষণ দরকার বাবা। কি হয়েছে শুদ্ধ? গলা এমন লাগছে কেন? শীতল মা ঠিক আছে? এসো বাবা, তাড়াতাড়ি এসো প্লিজ। ফোন কলে শুদ্ধর বেছা কণ্ঠ শুনে শারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজের শরীরটাও ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30। রাত 11টার দিকে সপরিবারে সবাই বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালো ছিল। তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাঁদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউ কখনো এভাবে ডাকে না। শারাফাত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবেই গাড়ির চাবি নিয়ে থামতেই পা সরকে গেল। আসবার পত্রে ব্যথা পেলেন। ব্যথা গিলে কল কেটে রুমের বাইরে আসতেই দেখে কেউ কেউ জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাত, সিমেন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগেই উনি বললেন হসপিটালে যাচ্ছে। এ কথা শুনে ওনারাও তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে। শারাফাত চৌধুরী মানা করলেও কেউ শুনলেন না, বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্য সৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেন চোখ কান খোলা রাখতে। ওদিকে শুদ্ধ সায়নকে আসতে বলল একইভাবে। ভাইয়ের ডাক শুনে সায়ন সহ তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে। হাসান বেরিয়ে গেছে কাজী ডাকতে। বেরিয়েছে ঠিকই, কিন্তু এত রাতে কাজী কোথায় পাবে? অজ্ঞতা অর্কদের জানাতে তারা গেল কাজী অফিসের সামনে। সাইনবোর্ড থাকা ফোন কল টুকে কল দিতে থাকলো অনবরত। কাজী অফিসের বিল্ডিংয়েই থাকতেন কাজী। সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাং দোলা করে তুলে গাড়িতে নিয়ে বসালো। বেচারা কাজী ভয়ে টু শব্দ করতে পারলেন না, কারণ ছেলেগুলো ভদ্রবেশের হলেও সব কটার মুখ দেখে মনে হচ্ছে এরা হাসতে জানে না। ভুলভাল কিছু বললেই ববলীলা সাঙ্গ করে দেবে। অজ্ঞতা উনি চুপ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। এদিকে ইয়াসির উঠে বসে তাকিয়ে আছে মেঝের দিকে। শীতলের বলা প্রতিটা কথা তার কানে ঢুকেছে। তার ছোঁয়া এত জঘন্য, শুধু ছুঁয়েছে বলে সে এভাবে বলতে পারলো। সে তো ছোট থেকে দেখে বড় হয়েছে, চুমু খাওয়ার ব্যাপারটা খুব কমন।
নারী পুরুষের দৈহিক ব্যাপারটাও খুব নর্মাল। যেখানে সে শীতলকে দুবার চুমু খেয়েছে, নোংরা স্পর্শ করেনি, তাও এত ঘৃণা। এদিকে শারাফাত চৌধুরীরা পৌঁছে শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেলেন। কারণ কেবিনে শুধু শুদ্ধ শীতল না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত রয়েছে। রক্তাক্ত অবস্থায় এখনো সেভাবে বসে আছে। তাকে রাখার কারণও আছে, যদিও বিশেষ করে শুদ্ধ চাচ্ছে তার সামনেই ওদের বিয়ে সম্পূর্ণ করতে।